ব্রেইনে যায়, ব্রেইন সেটাকে অ্যাকসেপ্ট করার পরে যদি ঠিকভাবে সেটাকে রেগুলেট করে মোটর দিয়ে না পাঠাইতে পারে, সেখানে কিন্তু কোঅর্ডিনেশন প্রবলেম দেখা দেয়। তো সাধারণত নিউরোলজিক্যাল প্রবলেম গুলোর ক্ষেত্রে যেগুলো তো অ্যাকোয়ার্ড এন্ড কনজেনিটাল, সেগুলোর একরকম ফিচার, আর হচ্ছে যেটা ধরেন হঠাৎ করেই হয়ে গেল হেড ইনজুরি বা রোড ট্রাফিক আরটি ইনজুরির কারণে, তো সেই সকল ক্ষেত্রে দেখা যায় যে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টটা আপনাকে কিন্তু খুব ইমিডিয়েট করতে হয়। অন্যান্য ক্ষেত্রে যখন রোগী হয়তো পরে আসে, কিন্তু হেড ইনজুরি রোগী বা অ্যাক্সিডেন্টের রোগী এটা কিন্তু খুব দ্রুত সময়, অল্প সময়ের মধ্যেই চলে আসে। তো কোঅর্ডিনেশন অ্যাসেসমেন্টটা খুবই জরুরি। এটা যাদের কনজেনিটাল প্রবলেম তাদের ক্ষেত্রেও, যাদের অ্যাকোয়ার্ড তাদেরও একই রকম বিষয়। এখন দেখেন এখানে কোঅর্ডিনেশন অ্যাসেসমেন্টের মধ্যে প্রথম বলছে নন ইকুইলিব্রিয়াম। নন ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বুঝি? যখন রোগী সাম্য অবস্থায় নাই। তো এখানে কি বলেছে যে টেস্ট শুড বি পারফর্মড ফার্স্ট উইথ আইজ ওপেন এন্ড দেন উইথ আইজ ক্লোজড। তাহলে প্রথমে এই সময় দেখতে হবে যে সে চোখ খুলতে পারে কিনা। আপনি কমান্ড দিলেন চোখটা খুলেন, তারপর বললেন চোখটা বন্ধ করেন, তাহলে আগে দেখতে হবে যে সেটা পারতেছে কিনা। Abnormal response include a gradual deviation from the holding position, a diminished quality of response with vision occluded. তার মানে হচ্ছে কি, যে আপনি কমান্ড সে যখন শুনতে পাচ্ছে না, বা চোখ আপনার যে কমান্ড আপনি দিচ্ছেন সে অনুযায়ী সে খুলে রাখতে পারতেছে না, বন্ধ করতে পারতেছে না, তার মানে হলো যে তার অ্যাবনর্মালিটি আছে, তার রেসপন্সটা কিন্তু ঠিক নাই। তো আনলেস আদারওয়াইজ ইন্ডিকেটেড টেস্ট আর পারফর্মড উইথ দ্য পেশেন্ট ইন সিটিং পজিশন। ঠিক আছে, তখন আপনি রুগীটাকে বসায়ে, যদি অন্য কিছু নির্দেশনা না থাকে তাহলে রুগীটাকে বসায় আপনি সিটিং পজিশনে তাকে দিয়ে নিচে বিভিন্ন টেস্ট গুলো করাইতে পারেন। কি দেখার জন্য? যে তার এই কোঅর্ডিনেশন আছে কিনা, সমন্বয় সে করতে পারতেছে কিনা। এখানে কি কি দেখবেন? যে ফিঙ্গার টু নোজ, ফিঙ্গার টু ফিঙ্গার, হ্যাঁ, ফিঙ্গার টু প্যাশন্স ফিঙ্গার, alternative nose to finger, finger opposition, mass grasp, pronation, supination, তারপরে রিবাউন্ড রেস্ট, হিল টু শিন, ফুট ট্যাপিং। দ্যাট মিনস এই যে জিনিসগুলো আপনি তার নাকের টাচ করলেন, সে বুঝতে পারতেছে, হ্যাঁ, ফিঙ্গার তার আঙ্গুলটা ধরতে বললেন, সে ধরতে পারতেছে। এই যে পরীক্ষাগুলো আপনি তাকে সিটিং পজিশনে করাইলেন, যদি এগুলো সে করতে পারে তার মানে কি তার হচ্ছে কোঅর্ডিনেশনটা ঠিক আছে। যদি না করতে পারে তাহলে কোঅর্ডিনেশনটা ঠিক নাই। এরপর আপনি গ্রেডিং করবেন। গ্রেডিংটা কি কি? 0 থেকে 4 পর্যন্ত আছে। অ্যাক্টিভলি ইম্পসিবল, আনএবল টু অ্যাকমপ্লিশ অ্যাক্টিভিটি, সে করতেই পারতেছে না, 0 হবে। সিভিয়ার ইম্পেয়ারমেন্ট, মুভমেন্ট আর ভেরি এরিথমিক, সিগনিফিকেন্স আনস্টিডনেস, অসিলেশন এন্ড এক্সট্রান্সেস মুভমেন্ট প্রেজেন্ট। তাহলে আপনি দেখলেন যে খুবই মানে জটিল, সে মুভমেন্ট গুলো করতে পারতেছে না, তার ইম্পেয়ারমেন্টটা খুবই সিভিয়ার। আহ তো এই যদি অবস্থা হয় এবং সেখানে যদি দেখেন যে তাৎপর্যপূর্ণ, মানে একদম খুবই ভালোভাবে দেখা যাচ্ছে যে তার আসলে স্পন্দন ঠিক নাই, সে যেভাবে হাত নিতেছে বা ধরতেছে কোনোটাই একদমই সিভিয়ার লেভেলে আছে, তখন তার গ্রেডিংটা করবেন 1। এভাবে আপনি আহ, তার 2, 3, 4, কোন যদি মডারেট অবস্থায় থাকে তাহলে 2, যদি একদম মিনিমাল অল্প একটু ইম্পেয়ারমেন্ট দেখেন তাহলে 3, এবং নর্মাল যদি পারফরমেন্স থাকে তাহলে 4। এভাবে গ্রেডিং করে তার কিন্তু নন ইকুইব্রিয়াম কন্ডিশনটা আপনি ফাইন্ড আউট করতে পারেন। আর যদি তার ইকুইব্রিয়াম অবস্থায় থাকে, সাম্য অবস্থায় যদি থাকে, তার রেসপন্স ভালো থাকে, চোখ ওপেন, কমান্ড শুনতে পারতেছে সবকে, দেন আপনি কি করলেন? তাকে নর্মালি দাঁড়াইতে বললেন, হ্যাঁ, স্টিনিগ্যাটে ন্যারো বেসমেন্টের মধ্যে দাঁড়াইতে বলতে পারেন। তারপরে ক্লোজড আই, চোখ বন্ধ করে দাঁড়াইতে বলতে পারেন। সিঙ্গেল লেগ স্ট্যান্ডিং, তাই না? আমরা এটা সবচেয়ে বেশি চেম্বারে প্র্যাকটিস করে থাকি, সিঙ্গেল লেগ স্ট্যান্ডিং। তো এক পায়ে দাঁড়িয়ে থাকা, এক পায়ে দাঁড়িয়ে থাকা মানে কিন্তু তার ভারসাম্য আছে, সে টোটালি ভালো পারতেছে। এরকম এখানে অনেকগুলো ওয়ে আছে, স্টেপ ওভার অবস্টেকল, ওয়াক অন হিলস, টোজ, এই জিনিসগুলো, এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে তার কোঅর্ডিনেশন আছে কিনা। তো এখানে অনেক লেখা, তো বাস্তবে কিন্তু আপনি প্র্যাকটিস করার সময় এত কথা মানে মনে রাখার প্রয়োজন পড়ে না। আপনি সিঙ্গেল 1-2টা দিয়ে টেস্ট করা যায়। তার ফিঙ্গার টু ফিঙ্গার ধরতে পারলে, তার যদি নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে ফিঙ্গার টু ফিঙ্গার ধরলে বোঝা যায়। যদি ধরতে পারে ওকে, আর না ধরতে পারলে ওইটা দিয়ে আপনি গ্রেডিং করে ফেলতে পারবেন। আবার যদি ইকুইলিব্রিয়াম অবস্থা থাকে তাহলে আপনি এই পাটা উঁচু করে দাঁড়াও, পাটা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না, কাবাকাবি করতেছে, তখন আপনি সহজেই গ্রেডিং করে ফেলতে পারছেন। 1 অ্যাক্টিভিটি ইম্পসিবল, সে পারতেই আছে না, তার মানে গ্রেড 1-এ আছে। সে পারতেছে বাট তার বেশ কিছু মোটর ফিজিক্যাল কন্টাক্ট গ্রেডিং লাগতেছে ব্যালেন্স করার জন্য, তখন আপনি তাকে গ্রেড 2 তে দিয়ে দিলেন।
এটা আপনার চার্ট এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 3 নাম্বার হচ্ছে ক্যান কমপ্লিটলি অ্যাক্টিভলি মিনিমাল ফিজিক্যাল কন্ট্যাক্ট গ্রেডিং রিকোয়ার টু মেইনটেইন ব্যালেন্স। যদি এই অবস্থা হয় তাহলে 3 নাম্বার গ্রেডিং দিবেন। একদম সুন্দরভাবে সে পারতেছে অ্যাবল, তাহলে 4 নাম্বার গ্রেডিং দিবেন। এবার এই ব্যালেন্সটা অ্যাসেসমেন্ট করা। এখন ব্যালেন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের ব্যালেন্স জানি। স্ট্যাটিক ব্যালেন্স, স্ট্যাটিক ব্যালেন্স মানে কি, স্থির অবস্থা যদি তার ব্যালেন্স ঠিক থাকে। তো ডিউরিং স্ট্যাটিক পশ্চার একটা মানুষকে দাঁড়ায় আছে, সে দাঁড়ায় থাকতে পারতেছে না, ঠিক আছে, সেখানে সে কাঁপতেছে। যেমন আপনারা জানেন যে পেশেন্ট গুলো হচ্ছে পার্কিনসন পেশেন্ট। তো পার্কিনসন পেশেন্ট কিন্তু সে দাঁড়ায় থাকলে তার হাতটা কাঁপতে থাকে, তো তার ব্যালেন্স, স্ট্যাটিক ব্যালেন্স ঠিক নেই। তারপরে হচ্ছে ডাইনামিক ব্যালেন্স, যখন সে গতিশীল থাকে ওই সময় যদি তার পশ্চারের ব্যালেন্স ঠিক না থাকে, এখন আপনি তাকে ইটিটিতে উঠাই দিয়েছেন বা হচ্ছে ট্রেডমিলে উঠাই দিয়েছেন, ট্রেডমিলে ওঠানোর পরে সে যাকে খেয়ে পড়ে যাচ্ছে, সে দাঁড়ানো অবস্থায় ঠিক থাকতে পারতেছে, কিন্তু যখন ট্রেডমিলে দিতেছেন তখন সে ঠিক থাকতে পারতেছে না। তার মানে কি, তার ডাইনামিক ব্যালেন্সটা ঠিক নাই। এটা আপনি সহজে অ্যাসেস করে ফেলতেছেন। ফাংশনাল ব্যালেন্স, ডিউরিং ফাংশনাল অ্যাক্টিভিটি সে দাঁড়াইতেও পারে, দৌড়াইতে ঠিক আছে, কিন্তু তার সমস্যা হচ্ছে সে সিঁড়ি বাইতে পারে না, সিঁড়ি বাইলে সে ব্যালেন্স হারায় ফেলায়, তার মানে কি, তার ফাংশনাল ব্যালেন্সের সমস্যা। কিন্তু আমরা যখন দেখবেন এই যে ট্রিটমেন্ট গুলো করি, আমরা কিন্তু এগুলো ডিফাইন করে করি না, আমাদের চেম্বার গুলোতে ডিফাইন করে করা হয় না। কি করি আমরা, সমস্ত ব্যালেন্সেরই একভাবে ট্রিটমেন্ট করি, কিন্তু না, এখানে স্ট্যাটিক ব্যালেন্সের যাদের সমস্যা তাদের ট্রিটমেন্ট একরকম, ডাইনামিক ব্যালেন্সের যাদের সমস্যা তাদের ট্রিটমেন্ট আরেক রকম, ফাংশনাল ব্যালেন্সের সমস্যা হলে ট্রিটমেন্ট আরেক রকম। তার মানে আপনার ব্যালেন্স অ্যাসেসমেন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার উপরে ভিত্তি করে আপনি কিন্তু হচ্ছে ব্যালেন্সটা নিশ্চিত করবেন এবং ওই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট প্ল্যান করবেন। এবং এই যে আমাদের ক্ষেত্রে ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। এক, যেটা একটু আগে বললাম, কোঅর্ডিনেশনের ক্ষেত্রে নন ইকুইলিব্রিয়াম এই পেশেন্ট গুলো আমাদের কাছে কম আসে, যেহেতু আমরা হসপিটাল সেটিংস এ নাই। হসপিটাল সেটিংস যদি আমরা থাকতাম, সেক্ষেত্রে আমাদের ইমার্জেন্সিতে ডিউটি থাকতো, সেখানে আমরা এই যে ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন গুলো চেক আউট করতাম। কিন্তু যেহেতু আমরা হসপিটাল সেটিংস এ নাই, আমাদের ইমার্জেন্সি পেশেন্ট আসে না, এই কারণে আমাদের এই ব্যালেন্স অ্যাসেসমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই রুগীতে আমাদের সবসময় আসে, সেটা স্ট্রোকের পেশেন্ট হোক, আর পার্কিনসনের পেশেন্ট হোক, আর এনি আদার নিউরোলজিক্যাল কন্ডিশনের পেশেন্ট হোক, সেটা আমাদের আসে। এরপরে আসেন ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি কিছু কোশ্চেন তো রুগীকে অবশ্যই করবেন। সেই কোশ্চেনের মধ্যে আছে যে এইটা, হাউ লং এন্ড হাউ ওপেন হ্যাভ দে লেড প্রবলেম হ্যাড প্রবলেম, যে এই কতদিন ধরে এবং কত সময় ধরে এই সমস্যা আপনি ভুগতেছেন। ডাজ সিমটমস অফ ব্যালেন্স প্রবলেম অকার্স ইন অ্যাটাকস এন্ড কনস্ট্যান্ট, এই যে আপনি ব্যালেন্সটা হারায় ফেলতেছেন, এটার লক্ষণটা আপনি কি যখন রোগটা আক্রমণ করে তখন দেখেন, না সবসময় একই সমস্যার মধ্যে থাকেন? ঠিক আছে, যেমন পার্কিনসনের পেশেন্ট সারা জীবনই একই সমস্যার মধ্যে থাকে, তার তো একরকম। এখন কনভালসেন্টের পেশেন্ট বা সিজারের পেশেন্ট, তার তো ওই সময় শুধু সে ব্যালেন্স হারায়, সবসময় হারায় না। তার মানে এই কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা ভ্যারাইজ করে। ইজ ইট ট্রিগার্ড বাই মুভমেন্ট অর চেঞ্জিং পজিশন, এটা কি পজিশন চেঞ্জ করলে একরকম হয়ে যায়, নাকি চলন যদি নড়াচড়া যদি আপনি পরিবর্তন করেন তখন কি আরেক রকম হয়ে যায় কিনা, ট্রিগার্ড হয় কিনা এটা দিয়া। তাহলে ইজ ইট অ্যাসোসিয়েট উইথ আদার সিমটমস, হিয়ারিং লস, টিটেনাস, ইয়ারফুলনেস, নসা, ভমিটিং, যদি এটার সাথে অন্যান্য কোনো সিমটম আছে কিনা, যেমন কানে শুনেন না, তারপরে আপনার কানে কম শুনেন বা বেশি শুনেন, অথবা বমি হয় সাথে, এরকম প্রবলেম আছে কিনা। হ্যাভ দেয়ার বিন এনি জেনারেল হেলথ চেঞ্জেস, নিউ মেডিকেশনস, হ্যাড ট্রমা, রিসেন্ট কারেন্ট ইনফেকশন, এটা তো আপনার সবাই বুঝছেন যে আপনার আর সাধারণ স্বাস্থ্যের কোনো কিছু এর সাথে জড়িত আছে না, যে আপনি নতুন কোনো ওষুধ নিয়েছেন কিনা, আপনার কোনো ট্রমা হয়েছে কিনা, আঘাত পাইছেন কিনা, অ্যাক্সিডেন্ট করছেন কিনা, রিসেন্ট একটা কোনো কারেন্ট ইনফেকশন, ক্ষত হয়েছিল কিনা, এগুলো আর কি। আর দে হ্যাভ এনি নিউরোলজিক্যাল সিমটমস, উইকনেস, ভিশন প্রবলেম, ট্রিংলিং, এটার সাথে আপনার অন্য কোনো কি নিউরোলজিক্যাল সিমটম আপনি দেখতেছেন কিনা, বা আপনি অনুভব করেন কি যে আপনার দুর্বল লাগতেছে শরীর, পা বাইকে আসতেছে, হ্যাঁ, ভীষণ চোখে কম দেখেন, ট্রিংলিং সেন্সেশন আছে, এরকম হচ্ছে কিনা। যেমন ফাংশনাল ব্যালেন্সের কি আছে, একটা গ্রেডিং সিস্টেম আছে। নর্মাল কখন, যখন পেশেন্ট ইজ এবল টু মেইনটেইন স্টেডি ব্যালেন্স উইদাউট সাপোর্ট, মানে স্ট্যাটিক ব্যালেন্স যদি ঠিকভাবে দিতে পারে, দাঁড়াইতে করতে পারে, তখন সে ফাংশনালি নর্মাল। আর পেশেন্ট এবল টু মেইনটেইন ব্যালেন্স উইদাউট সাপোর্ট, তখন গুড। আচ্ছা, নর্মাল আর গুডের মধ্যে তফাৎ কি? accepts maximal challenge and can shift weight in all directions, dynamic, তার মানে যখন সে নরমাল তখন কিন্তু সে ডাইনামিক এন্ড হচ্ছে স্ট্যাটিক দুইটা ব্যালেন্সে সে কমপ্লিটলি করতে পারবে। আর যখন আমরা গুড বলতেছি তখন পেশেন্টের, সে হয়তো ডাইনামিক করতে পারতেছে না কিন্তু স্ট্যাটিকটা ভালো পারতেছে, অথবা স্ট্যাটিক সে করতে একটু সমস্যা হচ্ছে, ডাইনামিকটা ভালো পারতেছে। তো পেশেন্ট ইজ এবল টু মেইনটেইন ব্যালেন্স উইদাউট সাপোর্ট, কিন্তু মূল কথা হচ্ছে সে সাপোর্ট ছাড়া মানে ব্যালেন্সটা রাখতে পারতেছে, বাট সেটা কতক্ষণ সময় ধরে থাকতেছে সেটা কিন্তু আপনার ফাংশনাল ব্যালেন্সের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়। ফেয়ার কখন হবে? ফেয়ার হচ্ছে ইট ইজ এবল টু মেইনটেইন ব্যালেন্স এন্ড উইদাউট হ্যান্ড হোল্ড স্ট্যাটিক,
তো এটা কি বুঝলেন? সহজ জিনিস যে অ্যাকসেপ্ট মিনিমাল চ্যালেঞ্জেস এবল টু মেইনটেইন ব্যালেন্স উইথ টার্নিং হেড ট্রাঙ্ক। তার মানে কি যে এই রোগী স্ট্যাটিক এন্ড ডাইনামিক দুইটাই পারতেছে, বাট এখানে কিছুটা প্রবলেম সে ফেস করতেছে। এই প্রবলেমটা ওভারকাম করে তাকে এটা করা লাগতেছে। যেমন ধরেন রোগীটা প্রথমে আপনি দাঁড় করাই দিলেন, সে কিছুক্ষণ কাঁপাকাঁপি করে তারপরে সে সোজা দাঁড়াতে পারলো। এখন তাকে ট্রেডমিলে উঠাই দিচ্ছেন, সে অনেকক্ষণ ধরে রাখতে পারে নাই, কিছু সময় পরে সে এবল হয়েছে যে আমি রাখতে পারতেছি। তো তার মানে তার হচ্ছে এই ফাংশনাল ব্যালেন্সটা আছে, বাট এটা অত ভালো না, ফেয়ার অবস্থায় আছে। আর একদমই পুয়ার হবে কখন? যখন আমরা তার পেশেন্টের হ্যান্ড হোল্ড একটা সাহায্যের দরকার পড়বে, অ্যাসিস্ট্যান্স দরকার পড়বে, সেটা স্ট্যাটিকে হোক আর ডাইনামিকে হোক। তো সাধারণত যারা স্ট্যাটিক পারে না, সে ডাইনামিকও পারে না, এটা একটা বিষয়। তো এই জন্য হচ্ছে আমি যখন আপনাকে প্রথমেই বললাম যে আমরা সাধারণত এই কারণে প্রথমবারই ঢাকা করে বলি যে আপনি দাঁড়ান, এক পায়ে দাঁড়ান। এক পায়ে দাঁড়ায় সে যখন ব্যালেন্স রাখতে পারতেছে না, তখন বোঝা হয়ে যায় যে আসলে সে ডাইনামিকে কতটা পারবে। কারণ তার স্ট্যাটিক সমস্যা, তার মানে ডাইনামিক খুব একটা ভালো হওয়ার কথা না। এই জন্য আমরা যতটা হচ্ছে থিওরিক্যালি পড়ি, বাস্তবে কিন্তু অত কিছু লাগে না। যদি আপনি কোর থিওরি নলেজটা ভালো থাকে, আপনার অত ওই টেস্ট করার প্রয়োজন পড়ে না। আপনি একটা দিয়েই আরেকটা এজাম্পশন করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার পেশেন্ট অ্যাসেস করতে সময় কমে যায়। এরপরে কিছু স্ট্যাটিক অ্যাক্টিভিটিজ এর কথা আছে, যেমন লাইং, সিটিং, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং উইথ ফিট টুগেদার, স্ট্যান্ডিং। আর সোজা কথা হচ্ছে যে কাজগুলো আমরা স্থির অবস্থায় করি, এগুলো হচ্ছে স্ট্যাটিক অ্যাক্টিভিটিস। আর যেগুলো আমরা হচ্ছে গতিশীল অবস্থায় করি, যেমন সুফাইন টু সিট, হ্যাঁ শুয়েছিলেন ওইটা বসতে বললাম। সিটিং, রিচ আউট এন্ড পারটারবেশনস, সিট টু স্ট্যান্ড, স্ট্যান্ড টু রিচ। সোজা কথা হলো বসা থেকে উঠা, উঠা থেকে বসা, যাওয়া, শোয়া, শোয়া থেকে খাওয়া, এইসব কাজগুলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় তাকে পরিবর্তন করার যে সিচুয়েশন গুলো, এগুলো সবাই ডাইনামিক অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আছে যে মডিফাইড ক্লিনিক্যাল টেস্ট অফ সেন্সরি ইন্টারাকশন অন ব্যালেন্স। তো এখন বেশ কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশন টেস্ট করার মাধ্যমে আপনি ডেফিসিট গুলো বুঝতে পারবেন, নিউরোলজিক্যাল ডেফিসিট গুলো বুঝতে পারবেন ব্যালেন্সের ক্ষেত্রে। যেমন আই ওপেন এন্ড স্ট্যান্ডিং অন নর্মাল সারফেস, থ্রি সেন্সরি সিস্টেম অ্যাভেলেবল, ভিশন, ভেস্টিবুলার এবং সোমাটো সেন্সরি। আমি গত ইয়াতেই বলছিলাম যে আমাদের ভেস্টিবুলার বা কানের এই যে ফ্লুইডটা থাকে, এটার ভারসাম্যের উপরে কিন্তু আমাদের দাঁড়ানো এবং বসে থাকা এটা নির্ভর করে। আমি এটাও বলছিলাম যে বাদ দিয়ে যাওয়ার সময়, তখন আপনি যদি এই ভেস্টিবুলার ব্যালেন্সটা ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বমি চলে আসবে। আপনি দেখবেন আপনার নসা হচ্ছে, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, সেখান থেকে আপনার এই একটা আনপ্লিজেন্ট সেন্সেশন ডেভেলপ করতেছে, এরকম। তো এই ক্ষেত্রে আমি একটু আগে আলোচনা করলাম, যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়ামই নাই ধরে নিতে হবে। এরপরে আইস ক্লোজড এন্ড নরমাল সারফেস, ভেস্টিবুলার এন্ড সোমাটো অ্যাপেবল, ভিজুয়াল ডিফিসিট, চোখ খোলা রাখতে পারতেছে, ভিজুয়াল। আই ওপেন এন্ড স্ট্যান্ডিং অন ফ্রম ভেস্টিবুলার এন্ড ভিশন অ্যাভেলেবল, তাহলে সোমাটো সেন্সরি কম্প্রোমিজার compromised, somatosensory compromised. Eye closed, standing on from vestibular available, visual and inadequate somatosensory. মানে এই কাজটা আপনি যখন করবেন, যদি সেইখানে দেখেন কাজটা ঠিক মতো না হচ্ছে, তার মানে ডিফিসিট হচ্ছে এইটা, এই বিষয়টাতে। এটা আমাদের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না। কেন কাজে না? আগে বলছি আমরা হসপিটাল সেটিংস এ নাই। যদি হসপিটাল সেটিংস এ থাকতাম, তাহলে আমাদের এই যে ইন্টারাকশন ব্যালেন্সটা, সেন্সরি ইন্টারাকশন ব্যালেন্সের ক্ষেত্রে এই এটা খুব কাজে লাগতো। তারপরে জানার জন্য জানতে হবে, কারণ আজকে হয়তো নাই, কিন্তু একদিন হয়তো আমাদের তৈরি হবে হসপিটাল বেসড, আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর ডেভেলপ করবে, সেই সময় অবশ্যই আমাদের এগুলো অ্যাসেসমেন্ট করতে হবে। তো অবজারভেশনস অফ সোয়ে ইন each condition is graded as minimal soy, mild soy, moderate soy, and fail. স্ট্যান্ডার্ড ব্যালেন্স অ্যাসেসমেন্ট, বার্গ ব্যালেন্স স্কেল, বিবিএস স্কেল আমরা বলি। এই বিবিএস স্কেলটা অবশ্যই আপনারা জানবেন, বিশেষ করে আপনারা যারা প্যারালাইসিস পেশেন্ট ডিল করেন বাংলাদেশে। তো আমরা সবাই প্যারালাইসিস পেশেন্ট ডিল করি, কিন্তু খুব দুই একজনও পাওয়া যাবে না যে আমরা বিবিএস স্কেলটা ব্যবহার করি। আপনারা নেটে সার্চ দিলেও বিবিএস স্কেলটা সম্পর্কে পাবেন। আর যারা এমপিটি করেছেন তারা ওখানে এমপিটি সিলেবাসের মধ্যে এটা আছে, বার্গ ব্যালেন্স স্কেল, বিবিএস স্কেল। এই স্কেল দিয়েও কিন্তু আমরা ব্যালেন্সটা চেক করতে পারি। তাহলে উপরে যা বললাম সেটা দিয়ে তো আপনি ইনিশিয়ালি পারছেনই, আর যদি এগুলা দিয়েও না পারেন, আপনি বার্গ ব্যালেন্স স্কেল আছে বিবিএস, এটা দিয়ে চেক করলেও আপনি কিন্তু ব্যালেন্স অ্যাসেসমেন্টটা শিখতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, বার্গ ব্যালেন্স স্কেল, বিবিএস স্কেল। এরপরে আসেন গেট অ্যাসেসমেন্ট। তো গেট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমি এটা একদম প্রথম ইয়েতে আমরা একবার লম্বা সময় ধরে আলোচনা করছিলাম। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে বলতেছি, আপনাদের কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে কথা? না স্যার। না স্যার। আচ্ছা,
ঠিক আছে। তো এখানে আপনার গেট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাসেস অন লেভেল এন্ড আনইভেন সারফেস র‍্যাম্প কার্ভস এন্ড স্টেয়ার্স অ্যাসেস মানে আপনার কি বলতেছে যে আপনি শুধুমাত্র সমতল সারফেসেই যে তার গেট মানে তো আমরা সবাই বুঝি তাই না? গেট তো আমরা সবাই জানি মানে হাঁটার ধরন আর কি। আমি এগুলোর হচ্ছে যে ফেজ গুলো আমরা পড়ে আসছি। কাইনেসোলজিতে বায়োমেকানিক্স সোয়াইন ফেজ স্টেন্স ফেজ এগুলো আমরা পড়ে আসছি, সবাই আমরা জানি এগুলো। এজন্য আর এটা আলাদা বিশেষ আলোচনা দরকার নাই, জাস্ট হচ্ছে আপনি এই গেট অ্যাসেসমেন্টটা করবেন তার গেটটা ঠিক আছে কিনা। তো এই গেট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে তার ইভেন সারফেস মানে হচ্ছে সমতল, আনইভেন মানে হচ্ছে অসম সারফেস, মানে এই অসম তলের মধ্যে সেখানে হাঁটলে তার গেট কেমন হয়, র্যাম্পে হাঁটলে কেমন হয়, কার্ভার্টে কেমন হয়, স্টেয়ারে সিঁড়িতে হাঁটলে কেমন হয়, এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন গেট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। অনেক সময় আমরা সে হয়তো সমতলে হাঁটতে পারে কিন্তু একটু এলোমেলো জায়গা হলে সে হাঁটতে পারতেছে না, তো মানে তার গেটে প্রবলেম আছে, কিন্তু আপনি সমতলে ঠিকভাবে হাঁটতেছে দেখে আপনি বলে দিলেন যে আপনার গেট ওকে, গেট কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা এরকম না। এই জন্য আমাদের যেখানে আমরা অ্যাসেসমেন্টটা করব সেখানে কিন্তু এরকম একটা সমতল এরিয়া আবার হচ্ছে ট্যাবলথ এরিয়া রাখারও প্রয়োজন আছে। আবার অনেক সময় ছোট সিঁড়ি দিয়ে দেয়, রাউন্ডেড সিঁড়ি, এই সিঁড়িগুলো দিয়ে উঠানামা করতে আমরা বলে থাকি। এরপরে অ্যাসেস উইথ অর উইদাউট দ্য ইউজ অফ অ্যাডাপটিভ অ্যান্ড অর্থোটিক প্রসেস ডিভাইস ইকুইপমেন্ট সেলফ সিলেক্টেড। এখন ধরেন কোন রোগী সে অর্থোটিক এবং প্রসেসিং ডিভাইস ব্যবহার করে, তার মনে করেন একটা ক্রাস আছে, একটা হচ্ছে চলার জন্য কোন একটা অ্যাসিস্টিভ ডিভাইস দেওয়া আছে, তাহলে সেই ডিভাইসটা দিয়ে সে গেটটা কেমন ভাবে করতেছে সেটা কিন্তু আপনি অ্যাসেস করতে হবে অনেকে। এবং আমরা জানেন যে বাংলাদেশে যেসব সার্জারি গুলো করা হয়, সার্জারি গুলো করার পরে তাদেরকে একটা অ্যাডাপটিভ ডিভাইস দেওয়ার পরে আমাদের হচ্ছে ফিজিওথেরাপিস্ট ওখানে থাকে, তাকে বলা হয় যে এটা ট্রেন্ড আপ করার জন্য। এবং আমরা আমাদের ফিজিওরা এটাতে কোনো গুরুত্বপূর্ণ কাজই মনে করে না যে এইটার আবার কি ট্রেনিং করা, অথচ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই লোকটাকে এই গেটটা যদি ডেভেলপ করে না দেওয়া যায়, এই অ্যাডাপটিভ ডিভাইস দিয়ে তার কোনো কাজেই আসবে না। সে অ্যাডাপটিভ ডিভাইসটা একটা সময় সে ঝামেলা মনে করবে, ঝামেলা মনে করার পরে কিন্তু সে ফেলে দিবে। তো কাজেই সেখানে কিন্তু তাকে গেট ট্রেনিংটা করানো হয়, তো এই গেট ট্রেনিংটা আমাদের দেশে খুব একটা মনোযোগ দিয়ে হয় না। এই জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নেয় বা ধরেন ট্রমা সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পরে তার কিন্তু দেখা যায় সেই পঙ্গুই থেকে যায়। কারণ কি, তার এই যে পরের যে ইনিশিয়াল স্ট্রেসটা এইখানটা এটাকে তাকে অ্যাডাপ্টেশন করে দেওয়া হয় না। তা আপনার কাছে যখন রোগীটা আসতেছে তখন আপনি গেট অ্যাসেসমেন্টটা করবেন যে তার এই ডিভাইস নিয়ে তার চলতে কেমন সুবিধা হচ্ছে, সে কি গেট ঠিক মতো তখন পশ্চাৎ ঠিক মতো মেনটেন করতে পারতেছে কিনা। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেসক্রাইব আর্ম সুইং, অ্যাঙ্কেল, নি, হিপ, ট্রাঙ্ক, হেড মুভমেন্ট। তো আপনি অবশ্যই জানেন যে আমরা যখন গেট পারফর্ম করি তখন কি হয় যে আমাদের হাত কিন্তু পায়ের প্যারালালি হচ্ছে মুভমেন্ট করে। এটা কিন্তু আমাদের গেট অ্যানালাইসিস সময় আছে, সুতরাং সেখানে আপনি এগুলা খেয়াল করবেন যে এইটার সুইংটা কিভাবে হচ্ছে, অ্যাঙ্কেল, নি এবং হিপ, ট্রাঙ্ক এগুলোর মুভমেন্ট ঠিক মতো আছে কিনা। তো আমি প্রায় সময় আগেও বলতাম যে ফিজিওথেরাপিস্টের চোখ হইতে হয় একজন সার্জনের মতো। তো সার্জন তো কেটে দেখে, আপনি একদম খালি চোখে তাকে এক্স-রের মতো করে দেখতে হবে। এই জন্য বলে থাকি, কারণ আপনি যখন তার গেট অ্যাসেসমেন্ট করেন, সিম্পল একটা গেট অ্যাসেসমেন্ট করবেন, সেইখানে তার দেখেন তার হেড থেকে একদম টো পর্যন্ত পায়ের পাতা পর্যন্ত তাকে কিন্তু আপনি আলাদা আলাদা নজর দিয়ে দেখতে হবে। মানে আপনার চোখ থাকতে হবে ওই রকম লেভেলের একটা দৃষ্টি নিয়ে যে আপনি এখানে প্রত্যেকটা জায়গা তার অ্যাঙ্কেলের মুভমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, তার নি জয়েন্টের হচ্ছে কিনা, হিপ জয়েন্টের হচ্ছে কিনা, তার ট্রাঙ্ক ঠিক আছে কিনা, ঠিক পজিশনে আছে কিনা, যখন সে এই যে গেট অ্যানালাইসিস করা। এবং আপনারা যখন বায়োমেকানিক্স পড়ছেন আপনাদের কিন্তু গেট অ্যানালাইসিস এর কোশ্চেন ছিল, আপনারা পড়ে আসছেন সবগুলাই, তা আমি আপনাদের জাস্ট মনে করাই দিলাম। এরপরে এরপরে হচ্ছে আপনার তার ক্যাডেন্সটা হচ্ছে আপনি রেকর্ড করবেন। ঠিক আছে, এটা তো আপনারা জানেন যে তার স্টেপ লেন্থ কতটুকু, স্ট্রাইড বেস কত, বেস অফ সাপোর্ট কতটুকু, ফ্রিক অ্যাঙ্গেল কতটুকু, স্টেপ টাইম কতটুকু আছে, স্ট্রাইড টাইম কতটুকু আছে, এগুলো একটু হচ্ছে রেকর্ড করতে হয়। এটা কেন করতে হয়? গেট অ্যানালাইসিস করার জন্য, গেট অ্যাসেসমেন্ট করার জন্য। যেটা এটা আপনি আগেই শিখে আসছেন সেহেতু এটা নতুন করে ডেসক্রিপশনের কিছু নাই। এরপর আসেন নিউরোলজিক্যাল গেট অ্যাবনর্মালিটিস। যে সকল গেট গুলো আমরা নিউরোলজিক্যালি পাই, এই গেট গুলো সম্পর্কে এখানে একটু ধারণা দেওয়া আছে। অবভিয়াসলি আপনারা এগুলো সবগুলোই জানেন, আমি এখানে আর বিস্তারিত বর্ণনা করতেছি না কি কি আছে, জাস্ট নামগুলো পড়ে যাচ্ছি। সেরেব্রাল অ্যাটাক্সিক গেট, সেন্সরি অ্যাটাক্সিক গেট, সার্কামডাক্টরি গেট, তারপরে হচ্ছে সিজার গেট, স্পাস্টিক অ্যাটাক্সিক গেট, পার্কিনসন গেট, স্ট্যাফেস গেট, তারপরে মায়োপ্যাথিক ওয়েডলিং গেট, তারপর হচ্ছে সিনাল গেট, এরপরে হাইপার কাইনেটিক গেট। এক একটা কন্ডিশনে এক একটা গেট এগুলা দেখা যায়।
পার্কিনসনের ক্ষেত্রে পার্কিনসনিয়ান গেট দেখা যায়, তারপরে সিজার গেট দেখা যায় সেরিব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে। এগুলো আপনারা সবই জানেন এবং অনলাইনে এত পরিমাণ ভিডিও এগুলো সরাসরি যে এগুলো এখন না জানলেও এই ওপিটা দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। এরপরে আপনি এই ফাংশনাল গেট স্কেল দিয়েও কিন্তু এটার অ্যাসেসমেন্টটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডাইনামিক গেট ইন্ডেক্স এটা ব্যবহার করতে হবে। ডাইনামিক এই গেট ইন্ডেক্স সম্পর্কে আপনি ইন্টারনেটে ক্লিয়ারলি পাবেন। এটাতে আপনি একদম সুন্দর করে অ্যাসেসমেন্টের বর্ণনা দেওয়া আছে, ওখান থেকে আপনি পাবেন। টাইমড ওয়াকিং টেস্ট 6 মিনিট ওয়াক টেস্ট, 12 মিনিট ওয়াক টেস্ট, 6 মিনিটে সে কতটুকু ওয়াক করলো, তার সোয়েন্সেস স্টেন্সেন্স এগুলো ঠিক মতো আছে কিনা, এই জিনিসগুলো 12 মিনিটের ক্ষেত্রে এরকম দুইটা অ্যাসেসমেন্ট টুল আছে, আপনারা এটা ওখান থেকে দেখে নিতে পারেন। আমি শুধু এখানে বর্ণনা করছি যে আমাদের নিউরোফিজিওথেরাপি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার হয় এবং এই জিনিসগুলো জেনে করতে হয়। এরপরে আছে সেরেবেলার সাইন্স। তো সেরেবেলার সাইন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার নিস্টিগমাস, ইন্টেনশন ট্রেমর, অ্যাটাক্সিয়া, হাইপোটোনিয়া, রিবাউন্ড ফেনোমেনন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ডিসঅর্ডার অফ সেরেবেলাম। তাহলে আপনি যখন এই জিনিসগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে তার এই ডিসঅর্ডার গুলো হচ্ছে সেরেবেলামের ডিসঅর্ডার। এখন সেরেবেলাম জিনিসটা কি আমরা এটা সবাই জানি যে ব্রেইনের যে অংশ অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে সেরেব্রাম, সেরিবেলাম, মেডুলা পন্স অবলঙ্গটাকে এগুলো অনেকগুলো অংশে ভাগ করা। তো সেরিবেলাম হচ্ছে একদম পিছনের দিকে থাকে। তো এইখানে আপনি দেখতে পাবেন যে এইটার যদি তার ফ্লোকো, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা সবাই চুপচাপ নাকি শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ফ্লোকলন্ডুলার লোবে যদি সমস্যাটা হয় তাহলে তার কি কি ক্লিনিক্যাল দেখা যায়? তার নিস্টিগমাস থাকবে, তার এক্সট্রা ওকুলার মুভমেন্ট অ্যাবনর্মালিটিস থাকবে এবং পসিবল ডিজঅর্ডার হতে পারে মেডুলা অবলাঙ্গাটিস সোমা। এরপরে যদি বার্মিসের প্রবলেম হয়ে থাকে তাহলে তার গেট অ্যাটাক দিয়ে দেখা যায়, সেক্ষেত্রে তার অ্যালকোহলিক ডিজেনারেশনের হচ্ছে ডিজঅর্ডার হতে পারে। আর টিউমার স্ট্রোকে কি হচ্ছে অ্যাপেন্ডিকুলার অ্যাটাক দিয়ে হচ্ছে এবং এই তার রিলেটেড কন্ডিশন জায়গা হচ্ছে এরিয়াটা হচ্ছে জোনটা হচ্ছে হেমিস্ফিয়ার। তো নিউ সেরিব্রেলাম যেটাকে বলে সেই জায়গাটাতে তার প্রবলেম। এই প্রবলেমের কারণে তার ক্লিনিক্যাল লক্ষণ দেখা যাচ্ছে যে অ্যাপেন্ডিকুলার অ্যাটাক দিয়ে আমরা তখন বুঝতে পারি যে হয় তার ওখানে ব্রেনে টিউমার হয়েছে নয়তো তার স্ট্রোক হয়েছে। তো কাজেই আসলে আপনি যখন সাইনটা বুঝতে পারবেন সহজভাবে আপনি ধরতে পারবেন যে কোন সমস্যার জন্য হচ্ছে, ব্রেনের কোন এরিয়াতে জন্য হচ্ছে। এবং এইটা যদি আপনার ভালো আইডিয়া থাকে আপনার কিন্তু হচ্ছে ওই এমআরআই রিপোর্ট বা সিটি স্ক্যান রিপোর্টের দরকার নাই, আপনি মোটামুটি আগেই বুঝতে পারতেছেন যে এটা এখান থেকে হচ্ছে। এরপরে ব্লাডার ইনভলভমেন্ট। আচ্ছা, তো আমাদের ইউনারি ব্লাডার যেটা, এই ইউনারি ব্লাডার কিন্তু আমাদের টোটাল হচ্ছে আপনার সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক দুই ধরনের নার্ভ এখানে ইনভলভমেন্ট থাকে। সুতরাং এইটার যখন হচ্ছে অ্যাবনর্মালিটিস দেখা দেয় আমরা সেটাকেও নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে মনে করে থাকি। এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের কারো যদি হচ্ছে ব্রেইন বা মাইন্ড আনকন্ডিশনাল স্টেটে থাকে তার কিন্তু অবভিয়াসলি এই যে ব্লাডার প্রবলেম, ব্লাডার প্রবলেম অবশ্যই দেখা দিবে। তো এইখানে কি কি ইনভলভমেন্ট থাকে সেটা হচ্ছে uninhibited bladder characterized by continuous dribbling of urine seen in the frontal lobe lesion। তা আপনি তার কি হচ্ছে যে সবসময় কিছু না কিছু প্রস্রাব ঝরতেছে। তো এই সমস্যাটা কোথায়? ফ্রন্টাল লোবে যদি লেশন থাকে, ফ্রন্টাল লোবে লেশন থাকলে তার সবসময় কিছু না কিছু এটা ঝরতে থাকবে। তারপরে স্পাস্টিক অটোমেটিক and reflex bladder, loss of sensation of feeling of bladder and urge to urinate, bladder automatically empties after being filled, seen in lesion above S2। তা আপনার S2 লেভেলের লেশন মানে হচ্ছে আপনার স্যাক্রাল টুতে লেশন। তো যদি এই লেশনটা হয়, এখানে যদি আপনার লেশন হয় তখন আপনি কি হচ্ছে সমস্যাটা কি হলো যে ব্লাডার আপনি ফিল করলেন, কতক্ষণ পরে অল্প একটু ভরতে না ভরতেই যে আপনার প্রস্রাবের ব্যাগ হয়, চাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এটা যে ক্লিয়ার করা লাগতেছে। তো এই যে সমস্যাটা রিফ্লেক্স ব্লাডার আমরা যেটাকে বলি, এটা হচ্ছে আপনার এই যে S2 লেভেলে যদি তার প্যারাসিম্পেথেটিক এই S2 লেভেলে যদি তার প্রবলেমটা থেকে থাকে। এরপর প্লাসিড অটোনোমাস এন্ড এটনিক ব্লাডার। তো এটার কি? এটা হচ্ছে লস অফ সেন্সেশন অফ ফিলিং অফ ব্লাডার। আপনার ব্লাডার ভরে গেছে, আপনি বুঝতে পারতেছেন না। তারপরে হঠাৎ করে আর একটু হচ্ছে ইউনিটটা হঠাৎ করে চাপ দিয়েছে, ডিফিকাল্টি ইজ এমপ্টিং ব্লাডার। এরপর আপনি প্রস্রাব ক্লিয়ার করতে পারতেছেন না, জোরে মানে আস্তে আস্তে পড়তেছে কিন্তু চাপ অনেক বেশি।
তো সেই ক্ষেত্রে যখন আপনার কি হবে আপনি বুঝতে পারতেছেন যে আপনার লেশনটা হচ্ছে S2 S3 S4। তো এই তিনটা হচ্ছে লেভেলের স্পাইনের, সেই ক্ষেত্রে আপনার ওখানে লেশন আছে। তারপরে হচ্ছে আমাদের নরমাল ফাংশন ব্লাডার, এখানে নামগুলো দেওয়া আছে, সিম্পিথেটিক কোনটা ইনভলভমেন্ট এবং হচ্ছে প্যারাসিম্পিথেটিক কোনটা ইনভলভমেন্ট সেটা দেওয়া আছে। দেখেন এখানে মাসলের নাম দেওয়া আছে, স্ফিংক্টারের নাম দেওয়া আছে। সিম্পিথেটিক নার্ভ সেখানে কি করে, একটা রিল্যাক্সেশন করে একটা কন্ট্রাকশন করে, প্যারাসিম্পিথেটিক নার্ভ একটা কন্ট্রাকশন করে একটা রিল্যাক্সেশন করে। যখন লেশন বা সমস্যা তৈরি হয় তখন সেখানে ড্রিবলিং অফ ইউরিন মানে প্রস্রাব ধরতে থাকে, স্পাস্টিক ইউরিনারি ব্লাডারের ভিতরে যে মাসল আছে এই মাসল গুলো স্পাস্টিক হয়ে থাকে, অটোনমিক আর রিফ্লেক্স ব্লাডার সমস্যা দেখা দেয়। আর প্যারাসিম্পেথেটিক হলে ফিলিং ইউরিন, ডিফিকাল্টি ইন বয়েডিং, প্লাসিড, অটোনোমাস ব্লাডার, এই সমস্যাগুলো একটু আগে যেগুলো আলোচনা করলাম। তার মানে দেখেন আমাদের এই যে ফিজিওথেরাপি চিকিৎসা করতে যে ইউরিনারি ব্লাডার সম্পর্কে কি ডিটেলস জানা লাগতেছে, এখানে মিক্সারেশন প্রসেস অনেক কিছু জড়িত। তো এই জিনিসটাও আপনার যখন অ্যাসেসমেন্ট করবেন তখন আপনার এইটার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। বাওয়াল ইনভলভমেন্টের ক্ষেত্রে স্পাস্টিক বাওয়াল ডিসফাংশন ইউএমএন আপার মোটর নিউরিনেশন এন্ড প্লাসিড বাওয়াল ডিসফাংশন লোয়ার মোটর নিউরিনেশন। যদি স্পাস্টিক বাওয়াল ডিসফাংশন থাকে মানে টয়লেটের সমস্যা আর কি, যেটা ইনজুরি অ্যাবভ S2 4 এবং ডিফেকশন রিফ্লেক্স ইজ ইনট্যাক্ট, রেয়ারলি হ্যাজ ইনকন্টিনেন্স, spastic bowel dysfunction with spastic contraction of the bowel and an anal sphincter। আর প্লাস্টিকের ক্ষেত্রে ইনজুরি হচ্ছে S2 এবং 4 লেভেলে। তারপরে সেখানে কি হচ্ছে যে ডিফেকশন রিফ্লেক্স ইজ ডেস্ট্রয়েড, অকেশনাল ইনকন্টিনেন্স, প্লাসিড স্ফিংক্টার। তাহলে এই দুইটার ফিচারটা দুই রকম, আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে ফিচার একরকম দেখাচ্ছে আর লোয়ার মোটর নিউরন ইনভলভমেন্টের ক্ষেত্রে ফিচারটা একরকম দেখাচ্ছে। দুইটার ইনজুরি লেভেলটাও আলাদা আলাদা, একটা S2 4 আর একটা হচ্ছে S2 4। তো এই দুইটার অবস্থা দেখে আপনি বাওয়াল ইনভলভমেন্ট আছে কিনা, এটা সহজ ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে একটা সময় দেখবেন যে রুগী টয়লেট মানে অটো হয়ে যাচ্ছে, সে বুঝতে পারতেছে না। আর একটা হচ্ছে যে টয়লেট বুঝতে পারতেছে কিন্তু মাঝে মাঝে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, টয়লেট ক্লিয়ার হচ্ছে না। দুইটা দুই রকম সমস্যা। ঠিক আছে, আমরা যখন পিএলআইডি পেশেন্টের যদি টোটাল ব্লক হয়ে যায় তখন আমরা কি বলি যে তার রেড ফ্ল্যাগ সাইন কি। তো রেড ফ্ল্যাগ সাইন কি হচ্ছে যে সে টয়লেটে অসারে পড়তেছে, তখন আমরা বলি যে না, এটার আর ফিউচার চলবে না, আপনি তাকে সার্জারিতে পাঠিয়ে দেন। তো বিষয়টা হচ্ছে এইরকম আর কি। ফাংশনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ফিজিক্যাল ফাংশন তার অ্যাসেস করবেন, প্রতিদিনের ডেইলি কাজগুলো সে করতে পারতেছে কিনা সেই জিনিসগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট করা। এগুলো আমরা সহজভাবেই হচ্ছে বলতে পারি যে আপনি প্রতিদিনের কাজ এটা করতে পারেন কিনা, ওইটা করতে পারেন কিনা। তারপরে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বলতেছে এইটা সে করেন তো, এই চামচটা উঠান তো, এই জিনিসগুলো দিয়ে তার ফিজিক্যাল ফাংশনটা আমরা টেস্ট চেক করতে পারি, টেস্ট করতে পারি। এবং এটা চেক করতে টেস্ট করতে যে আমরা কিছু স্কেলের ব্যবহার করতে পারি, যেমন স্কেল গুলো এখানে নাম লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। 10 আইটেম মডিফাইড বার্থেল ইন্ডেক্স, ঠিক আছে, ফাংশনাল ইনডিপেন্ডেন্সি মেজার, এগুলো অনেকগুলো স্কেলের নাম দেওয়া আছে। এগুলো দিয়ে আপনারা এই তার ফাংশনাল ফিজিক্যাল ফাংশন ঠিক আছে কিনা এটা দেখতে পাবেন। সাইকোলজিক্যাল ফাংশন এটাও হচ্ছে সাইকোলজিক্যাল ফাংশনটা মেন্টাল স্ট্যাটাস এন্ড এফেক্টিভ ফাংশন, এটা আপনারা হচ্ছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে চেক আউট করে থাকি। সোশ্যাল ফাংশন, পারফরমেন্স ইন দ্য সোশ্যাল রুলস, দ্যাট মিনস হচ্ছে আপনি ফিজিক্যালি তার হলো ঠিক আছে কিন্তু সাইকোলজিক্যালি সে ঠিক নাই, তার মেন্টাল স্ট্যাটাস ঠিক নাই, তার মানে আপনি কিন্তু নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট করে দিলে আপনার হচ্ছে না এই বিষয়গুলো। আবার যদি তার সাইকোলজিক্যাল এবং হচ্ছে ফিজিক্যাল দুইটাই ঠিক আছে কিন্তু সোশ্যাল ফাংশন সে অ্যাবসেন্ট, সে বা কোথাও যায় মানুষের সাথে মিশতে পারে না, 10 মিনিট কথা বললে সে ইরিটেটিং ফিল করে, তাহলে এটাও কিন্তু তার নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের আওতায় আনতে হবে। স্পেশাল টেস্ট, অনেকগুলো স্পেশাল টেস্ট আমরা এখানে করে থাকি, আপনারা অনেকগুলো জানেন এগুলো, যেমন হ্যান্ডরাইটিং টেস্ট, রম্বার্গ টেস্ট, নিউরাল টেস্ট এন্ড টেস্ট, অ্যাপ্লাস সাইন, ক্ল্যাপিং টেস্ট, অলপিক টেস্ট, এই অনেকগুলা টেস্ট। এই প্রত্যেকটা টেস্ট এই নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য করা হয়ে থাকে, কন্ডিশন অনুযায়ী ভ্যারাইজ করে। ইনভেস্টিগেশন আপনারা সাধারণত সিটি স্ক্যান, এমআরআই, সিএসএফ এক্সামিনেশন, এনজিওগ্রাফি, মাইলোগ্রাম, ইএমজি, এনসিবি, ইভোক পটেনশিয়াল এক্সেট্রা, এগুলো আমরা ইনভেস্টিগেশন করে থাকি। এখন আমাকে একটু আপনারা বলেন যে কোথায় আমরা সিটি স্ক্যান দিব, কোথায় আমরা এমআরআই দিব, যে জেনে জানেন একটু আমাদেরকে বলেন, আমরা সবাই নলেজ শেয়ার করি। কোথায় আমরা সিটি স্ক্যান দিব, কোথায় এমআরআই দিব? ব্রেইনের অ্যাকিউট হেমোরেজিক।
স্যার আমার মনে মানে হয় এমআরআই হচ্ছে আমাদের ব্রেন টিস্যুর জন্য ভালো, যদি ব্রেন টিস্যুর মধ্যে কোনো প্রবলেম হয়। আর বিষয়টা যদি এরকম হয় যে বোনস জাতীয় কোনো স্ট্রাকচারের কারণে এরকম হচ্ছে, তো ওই ক্ষেত্রে মনে হয় আমরা সিটি স্ক্যান দিলে ভালো রেজাল্ট পাবো। আচ্ছা, সিটি স্ক্যান আর এমআরআই এর মধ্যে তফাৎটা কি অ্যাকচুয়ালি? স্যার সিটি স্ক্যান হচ্ছে অনেকগুলো এক্স রে একসাথে যায়, অনেকটা এরকম চিন্তা করতে পারি। আর এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স দিয়ে হচ্ছে এটার একটা ইমেজ তৈরি করে স্যার। এনএমআর যে পার্টিকেল গুলো আছে ওইগুলো দিয়ে স্যার। আচ্ছা, তাহলে ধরেন একটা জিনিসের মধ্যে সিটি স্ক্যান দিয়ে, আচ্ছা প্রথমে আমরা কোনটা চয়েস করবো, সিটি স্ক্যান না এমআরআই? স্যার সফট ফার্স্টে টিস্যুর আমরা কোনটা ক্ষেত্রে চয়েস এমআরআই করবো? টা সিটি প্রিফারেবল। স্ক্যান স্যার, কারণ সিটি স্ক্যানের রেজাল্ট খুব আর্লি পাওয়া যায়, এরকম কিছু কি? ভেরি গুড। সিটি স্ক্যানটা হচ্ছে আসলে আমরা প্রথম চয়েস করবো, কারণ সিটি স্ক্যান দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তার পিকচার গুলো পেয়ে যাবো। সিটি স্ক্যান আর কিছুই না, একটা এক্সরে সিরিজ। আপনি একটা অ্যাঙ্গেল থেকে এক্সরে করতেছেন, সিটি স্ক্যানে অন্তত অনেকগুলো অ্যাঙ্গেল থেকে এক্সরে করে সেগুলোকে অ্যাটাচ করা, দিস ইজ সিটি স্ক্যান। তো আপনি যখন সিটি স্ক্যান দিয়ে ডিটেক্ট করতে পারলেন না, তখন আসলে এমআরআই করা হয়। তো কাজে আপনি চাইলে প্রথমে সিটি স্ক্যান দিতে পারেন। আপনি যদি মনে করেন রুগী দুইবার খরচ করার দরকার নেই, একবারই করে আসেন, তাহলে ডাইরেক্ট এমআরআই দিতে পারেন, ইটস নট প্রবলেম। আর এমআরআই কাজ করে মূলত ম্যাগনেটিক রিজনিং ফিল্ডস তৈরির মাধ্যমে, সে ওখান থেকে পিকচার কালেক্ট করে। আর সিটি স্ক্যান তো আমরা বললামই এইভাবে। আচ্ছা, সিএসএফ এক্সামিনেশন, এটা আমরা সিএসএফ এক্সামিনেশন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এই এক্সামিনেশন মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারি? কারো জানা থাকলে একটু বলেন। আমরা জাস্ট মনে করে দিতেছি, কারণ আমরা যখন বলি যে ফিজিওথেরাপিতে কই এগুলো লাগে না, এইসব টেস্ট মেস্ট লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি তো লাগে। আপনি এটা না দেখলে কিভাবে বুঝবেন? আপনি না দেখলে অনেকক্ষণ ধরে আপনাকে সময় ব্যয় করতে হবে। আর আপনি যদি এটা দেখে ফেলেন, ইনভেস্টিগেশন যদি আপনি সহজে রিপোর্ট গুলো দেখে দেন, তাহলে তো আপনার এত সময় ব্যয় করতে পারতেছেন, আপনি সহজেই বের করে ফেলতেছেন, তাই না? আপনার অনেকক্ষণ ধরে আপনি ওই যে তার সিম্পেথেটিক নার্ভ ইনভলভমেন্ট, প্যারাসিম্পেথেটিক নার্ভ ইনভলভমেন্ট গুলা, এইগুলা হচ্ছে আপনি তার কাছে তথ্য নিয়ে, তার ইউরিনে ব্লাডার, বাউল ব্লাডার, এগুলো সবগুলো তথ্য নিয়ে আপনি টেস্ট করলেন যে হ্যাঁ তার এই সেরিব্রাল হেমিস্ফিয়ার এই জায়গায় প্রবলেম, তার অথবা তার সেরিবেলাম সাইনাসে সেরিবেলামে প্রবলেম। আর আপনি হচ্ছে এমআরআই রিপোর্ট থেকেই দেখে ফেললেন যে তার সেরিবেলাম এরিয়াতে প্রবলেম। তো এটা দেখার পর তো আপনি বুঝলেন যে সেরিবেলাম এরিয়াতে যেহেতু প্রবলেম, তার মানে তার এই ফিচার গুলো দেখা দিবে, তার ব্লাডার এই সমস্যা হবে, তার মানে সহজ হয়ে গেল। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আপনার অ্যাসেসমেন্ট কে সহজ করে দিচ্ছে, তাই না? জি, সিএসএফ নিয়ে হচ্ছে একটু আইডিয়া একটু শেয়ার করেন, বা ধারণা শেয়ার করেন একটু, আমরা সবাই শুনি। স্যার আমার যতটুকু ধারণা, যদি কোনো প্যাথোজেন বা কোনো জীবাণু দ্বারা সংক্রমিত হয় সেই ক্ষেত্রে সম্ভবত আমরা সিএসএফ এ সেটার ফাইন্ডিংস বা কোনো প্রমাণ পাবো স্যার। আচ্ছা, এই সিএসএফ জিনিসটা কি অ্যাকচুয়ালি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্যার, ব্রেন আচ্ছা টিস্যু অথবা স্পাইনাল কর্ড যেই ফ্লুইডটার মধ্যে আর কি ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, এইটা দিয়ে আমরা সাধারণত কি কি রোগগুলো স্ক্রিনিং করতে পারি একটু যদি বলেন, তাহলে সবাই উপকৃত হইলো। স্যার ভাইরাল রোগগুলো, তারপরে স্যার ব্যাকটেরিয়াল, টিউবারকুলোসিস, এই ধরনের রোগগুলো স্যার আমরা আলাদা করতে পারি স্যার। মেনিনজাইটিস মেনিনজাইটিস। যেরকম। হ্যাঁ আচ্ছা, আপনি যেটা বলছেন এটা আপনাদের ওই যে মেনিনজাইটিস এর, ভাইরাল মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর ডিফারেন্স পরীক্ষার সময় ছিল, তাই না? ওটা থেকে আইডিয়া করে বলছেন জি স্যার। নাকি? জি জি তো স্যার, ওখানে এইটা, মেনিনজাইটিস এর ফাইন্ডিংস ছিল আর কি, প্যাথোলজিক্যাল কিছু সিএসএফ এ জি আমরা জি কি কি জি, ধরনের হ্যাঁ ফাইন্ডিংস গুলো সেটাই পাবো। বলছি। তো একটু মনে রাখেন যে সিএসএফ এই যে এটা করা হয় ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে, বিশেষ করে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ডে ইনফেকশাস ডিজিজ আছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। কারণ এই সিএসএফটা ব্রেইনও থাকে, স্পাইনাল, একটা সাদা কালার পানির মতন, ঠিক আছে? আমরা যখন এমআরআইটা দেখি তখন দেখবেন এমআরআই এর স্পাইনাল কর্ডটা কালো অংশ দেখা যায়, তার পাশে আবার দেখবেন সাদা দেখা যায়। তো অনেকে মনে করে এটা খালি, আসলে খালি না, ওই জায়গাটা মূলত ইন্ডিকেট করে হচ্ছে সিএসএফ ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো কাজে আপনি যদি সিএসএফ হচ্ছে অ্যানালাইসিস করেন, করলে আপনি যদি সেখানে কোনো ইনফেকশাস ডিজিজ থেকে থাকে, এই যে মেনিনজাইটিস বললেন এটা একটা ইনফেকশাস ডিজিজ, এনসেফালোফাইটিস, সেফালোলাইটিস, এইটাও কিন্তু একটা ইনফেকশাস ডিজিজ, তাহলে এইটাও আপনি হচ্ছে সিএসএফ ইয়ার মাধ্যমে করতে পারেন। এছাড়া অটোইমিউন ডিজিজ যেগুলো আছে, ডিজঅর্ডার, একটা অটোইমিউন ডিজঅর্ডার নাম বলেন তো? স্যার, গুলিয়ান বারি সিনড্রোম। জি, গুলেনবেরি সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো কিন্তু আপনি সিএসএফ স্টাডির মাধ্যমে বুঝতে পারবেন যে তার এখানে আছে কিনা। তারপরে মনে করেন আমাদের ব্রেনে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? তো এই ব্লিডিং, সরি আমাদের না, রুগীর ব্রেনে ব্লিডিং হচ্ছে। তো এই রুগীর ব্রেনে ব্লিডিং হইলে ব্লিডিং হচ্ছে কিনা বা কি পরিমাণ হইছে, এটা কিন্তু আপনি সিএসএফ টেস্টের মাধ্যমে করতে বুঝতে পারবেন।
ব্রেন টিউমার এটাও বোঝা যায়। আলজাইমার ডিজিজ কিন্তু আপনি সিএসএফ স্টাডির মাধ্যমে বুঝতে পারবেন। আবার এই আলজাইমার ডিজিজ আপনি কিন্তু এমআরআই দিয়েও বুঝতে পারবেন। মানে আপনি এরকম না যে আপনি এমআরআই দিবেন সিএসএফ ও দিবেন, এরকম না। কিন্তু আপনি যদি ধারণা করে থাকেন যে তার আলজাইমার সমস্যা, আপনি এমআরআই দিলে এমআরআই দিয়ে find করে ফেলতে পারবেন। যদি মনে করেন যে না আমি এমআরআই দিব না, সহজ সিএসএফ দিয়ে দেবো, সিএসএফ দিয়ে আপনি করতে পারবেন। আমাদের সাথে ফিজিশিয়ানদের প্রবলেমটা কোথায় ব্যবহার সমস্যা হয়, যখন আমরা কি করি, ধরেন আপনি সিটি স্ক্যানও দিলেন, সিএসও দিলেন, ফাইন্ডিংস হইলো কি আলজাইমার, তখন একজন ফিজিশিয়ান দেখলেই বুঝে যে আপনার আসলে এই যে ইনভেস্টিগেশন টেস্ট সম্পর্কে কোনো ভালো ধারণা নাই। যদি থাকতো তাহলে আপনি দুইটা টেস্ট কোনোদিন একসাথে দিতেন না। দেখেন আপনাদের অনেকেই দেখবেন আর এ টেস্ট দিয়ে রাখে, তো আর এ টেস্ট দেয়, আর এ টেস্ট দেওয়ার সাথে সাথে আবার এনটিসিসিবি দেয়। তো আপনি দুইটা টেস্ট কেন দিলেন? আপনি তো একটা টেস্ট দিলেই পারতেন। তো এই যে সমস্যাটা আমাদের, যেটা এইটা আমাদের কাটায় উঠতে হবে। এটা কাটায় উঠতে পারলে আমাদের আর এই ফিজিশিয়ানদের থেকে কটূক্তি শুনতে হবে না যে আমরা জিনিসটা বুঝতে পারতেছি না, তাই না? এইটা এনজিওগ্রাফি সম্পর্কে আমরা সবাই জানি। একটু ধারণা দেন তো, তাহলে সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। একটু বলেন একজন এনজিওগ্রাফি। জি একটু বলেন। স্যার ব্লাড ভেসেলস এর ভিতরে একটা ওই ক্যাথেটারের মতো প্রবেশ করায়, ওইটা দিয়ে স্যার আমাদের সব যে কি বলে এটা সার্কুলেটরি যত স্ট্রাকচার আছে তার মধ্যে কোনো ব্লক আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা এটা দেখা স্যার ক্যামেরার মাধ্যমে। আচ্ছা, এইটা আসলে ক্যামেরার মাধ্যমে না, বিষয়টা হইলো এনজিওগ্রাফি মূলত একটা এক্সরে, মূলত এক্সরে। সেটা কি হয় যে আপনি ব্লাড ভেসেল গুলো চেক করতে, এখন ব্লাড ভেসেল গুলো চেক করতে হলে ব্লাড ভেসেল গুলোতে এক্সরে দৃশ্যমান হইতে হবে। এই কারণে একটা টিউব দিয়া ব্লাড ভেসেলে আগে ডাই দেওয়া হয়। ডাই হচ্ছে কি রং, এই রংটা দিয়ে দিলে তখন এই ব্লাড ভেসেল গুলো এক্সরেতে ক্লিয়ারলি ফুটে উঠে। তখন আমরা বুঝতে পারতেছি যে কোথায় কোথায় হচ্ছে আপনার এই ইয়া হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, কোথাও ব্লক হয় না। দিস এনজিওগ্রাফি সো ইজি। হ্যাঁ, আচ্ছা মায়োলোগ্রাম সম্পর্কে একজন বলে দেন। মায়োলোগ্রাম দিয়ে আমরা কি দেখি বলতে পারবেন? স্যার স্পাইনাল কর্ড দেখি স্যার, মাইলো মানে স্পাইনাল কর্ড। আচ্ছা, মায়োলোগ্রাম দিয়ে আমরা হচ্ছে স্পাইনাল কর্ড এন্ড স্পাইনাল ক্যানালের প্রবলেম গুলো ফাইন্ড আউট করি, ঠিক আছে? এবং এইটাও কিন্তু এক ধরনের এক্সরে এবং সিটি স্ক্যানের মতো, যেটা আপনার হচ্ছে এই কন্ট্রাস্ট ডাই ব্যবহার করেই করা হয়। এটার মাধ্যমে আমরা এই মানে স্পাইনাল ক্যানাল এবং স্পাইনাল কর্ড এই দুইটার প্রবলেম অথবা এই রিলেটেড যে নার্ভ রুট টিস্যু আছে সেগুলো প্রবলেম গুলো ফাইন্ড আউট করে থাকি। আর ইএমজি তো আমরা জানি, ইলেকট্রোমায়োলোগ্রাম, এনসিবি হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, ইভোক পোটেনশিয়াল এটসেট্রা, এগুলো আপনারা জানেন। এত কিছুর পরে আপনি এখানে একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখলেন। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে আপনার এখানে অনেকগুলো প্রবলেম আসতে পারে, তাই না? অনেক প্রবলেমের মধ্যে আপনি বাদ দিতে দিতে একটা ডায়াগনোসিস আসবেন। তো সেটা আপনার কনফার্মেটরি ডায়াগনোসিস। সম্ভাব্য যতগুলো ডায়াগনোসিস আছে সবগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। যেন আপনার দেখে মনে হলো এটা জিবিএস হইতে পারে, আবার মাল্টিপল স্ক্লেরোসিস হইতে পারে। এখন আপনি পরীক্ষা টরীক্ষা করে আপনি নিশ্চিত হয়েছেন, দ্যাট ইজ আপনার ডায়াগনোসিস। তখন দেখেন এখানে লেখা আছে ডায়াবেটিস টাইপ, সাইড, ডিউরেশন, আপনি নিশ্চিতভাবে সেটা দিলেন। এখন এই ডায়াগনোসিস পরে আপনার প্রবলেম কি কি হচ্ছে, প্রবলেমের একটা লিস্ট করলেন। করার পরে আপনি ট্রিটমেন্ট গোল দিবেন। ট্রিটমেন্ট গোলের মধ্যে শর্ট টার্ম গোল আছে, এখানে লং টার্ম গোল আছে। শর্ট টার্ম গোলের মধ্যে আপনি কি কি অর্জন করতে চান, লং টার্ম গোলের মধ্যে কি কি অর্জন করতে চান। এটা একটা সহজ জিনিস বুঝাই। যেমন ধরেন একটা রোগীর, ধরেন পার্কিনসনের পেশেন্ট, এখন পার্কিনসনের পেশেন্টরে আপনার শর্ট টার্ম গোলে আপনি কি করবেন? এবং শর্ট টার্ম গোলে যদি আপনি চিন্তা করেন যে পার্কিনসন পেশেন্টরে যে তার এই যে ক্রোনাস হচ্ছে, তার যে ট্রেমর হচ্ছে, এটা বন্ধ করে দিব, ইটস নট পসিবল। তাহলে আপনি শর্ট টার্ম ঘুমে আগে রাখতে হবে যে এই পার্কিনসনের কারণে তার যে ব্যালেন্স প্রবলেমটা প্রথম হচ্ছে, ব্যালেন্স প্রবলেমটাকে আপনাকে আগে ট্রিটমেন্টের বিবেচনা প্রথম আনতে হবে। অথবা তার যদি দেখেন যে মাসল রিজিডিটি, তাকে আপনি অ্যাসেসমেন্ট করে দেখলেন যে মাসল রিজিডিটি প্রবলেম, কোথায় কোথায় মাসল রিজিড হয়ে আছে, অথবা তার স্পাইন সে ব্যান্ড করতে পারতেছে না, এই প্রবলেম গুলো রয়ে গেছে, তাহলে আপনি সবার আগে যে তার এই শর্ট টার্ম গোলের মধ্যে সেটা অন্তর্ভুক্ত করবেন। এরপরে তার এগুলো অর্জন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আপনি তাকে চেষ্টা করবেন যে তার গেটটা ঠিক করার জন্য, এগুলো লং টার্মের মধ্যে রাখবেন। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি, হুবহু এরকম হবে এরকম না, জাস্ট উদাহরণ দিয়ে বললাম যে আমাদের ট্রিটমেন্ট গোল গুলো। কিন্তু বাস্তবে যখন আমরা প্র্যাকটিস করি তখন দেখা যাচ্ছে কি যে আমাদের সেটা ওইভাবে হয়ে ওঠে না, তাই না? আমরা আমাদের মতো করে করে ফেলি, কিন্তু এটা ঠিক না। আমাদের এইভাবে কিন্তু আসতে হবে। এবং এই কারণেই আপনার এই ফিজিওথেরাপিস্টের ফিটা বেশি নিতে হয়। এর কারণ হয় আপনাকে অনেক কিছু ভাবতে হবে, লম্বা সময় ধরে দিতে হবে। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান।
তো আমি যেটা বললাম যে আমাদের এই উপরের অংশটুকু যা যা পাচ্ছেন এগুলো সব অ্যাসেসমেন্টের অন্তর্ভুক্ত। ট্রিটমেন্ট প্ল্যানে আপনি যেটা দিবেন এই ট্রিটমেন্ট প্ল্যানের অংশটা চলে যায় প্রেসক্রিপশনে, অর্থাৎ এইটা আপনি প্রেসক্রাইব করবেন। এখন বিশ্বের বিভিন্ন দেশে ফিজিওথেরাপিস্টের স্বাধীন অস্তিত্ব নাই, মানে ধরেন সে কি করে, সে অন্য কোনো ফিজিশিয়ানের আন্ডারে জব করে ম্যাক্সিমাম দেশে, আবার কোনো কোনো দেশে স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু তার রেফারেল লাগে, কারণ সেই সব দেশে তারা প্রেসক্রিপশনের ব্যবহার নাই। তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্ট যেসব দেশে আছে সেখানে হচ্ছে প্রেসক্রিপশনের ব্যবহার আসে। তো সেই কারণে আপনি বিশ্বের নেটে সার্চ দেন, বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, যেখানেই যাবেন দেখবেন যে সবাই খুব অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলে, অ্যাসেসমেন্ট পেপার নিয়ে, কিন্তু প্রেসক্রিপশন পেপার নিয়ে তেমন একটা পাবেন না। তো প্রেসক্রিপশন পেপার নিয়ে পাবেন না এই কারণেই, কারণ এখানে প্রেসক্রিপশন হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার তাদের জন্য। তো আপনার অ্যাসেসমেন্ট শিটটা ফার্স্টলি ফিল আপ করতে হয়। অ্যাসেসমেন্ট শিট ফিল আপ করার পরে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হয়ে থাকেন বা আপনি এজ এ সিনিয়র ফিজিওথেরাপিস্টের কাজ করতেছেন, আপনার আন্ডারে জুনিয়র ফিজিওথেরাপিস্ট আছে, তার আন্ডারে মেডিকেল টেকনোলজিস্ট আছে, সেক্ষেত্রে আপনি প্রেসক্রিপশনটা করে দিয়ে জুনিয়র ফিজিওথেরাপিস্টের কাছে পাঠিয়ে দিবেন। তো জুনিয়র ফিজিওথেরাপিস্ট সেটা দেখবে। এই হচ্ছে সিস্টেম আর কি, বা যিনি অ্যাপ্লাই করবে তাকে দিয়ে পাঠিয়ে দিলেন। প্রেসক্রিপশনের উদ্দেশ্য মূলত হলো এইটা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকে মনে করে যে সে অন্য জায়গা থেকে থেরাপি নিবে তখন এই প্রেসক্রিপশন দেখাবে না, আপনি অন্য জায়গাতে গেলে তাকে পুনরায় অ্যাসেস করতে হবে। কারণ কি, কারণ হলো আমাদের যে কন্ডিশন গুলো আমরা ট্রিট করি মাসকুলোস্কেলেটাল এবং নিউরোলজিক্যাল দুইটা ক্ষেত্রেই তার সিমটম গুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার এখানে তার সিমটম একরকম ছিল, ওখানে যাওয়ার পর তার সিমটম চেঞ্জ হয়ে যেতে পারে, সুতরাং তার নতুন করে অ্যাসেসমেন্ট লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যখন এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে রেফারেল পাঠাবেন তখন আপনি একটা রেফারেল লেটার পাঠাইতে হয়। ওই রেফারেল লেটারের সাথে আপনি চাইলে আপনার অ্যাসেসমেন্ট শিটটা অ্যাটাচ করে দিতে পারেন। তো সেখানে তো আপনার প্রেসক্রিপশন লাগতেছে না, কারণ ওখানে যাওয়ার পরে সে তো নতুন করে আবার এটাকে দেখতে হবে, যা সিস্টেম। আর আপনার সেন্টারে আপনি সিনিয়র ফিজিওথেরাপিস্ট বা আমাদের তো মোটামুটি পাশ করার পর পরেই মাশাআল্লাহ মোটামুটি কনসালটেন্ট হয়ে যায়। তো কনসালটেন্ট হয়ে গেলে তার আন্ডারে, একজন কনসালটেন্টের আন্ডারে মোটামুটি 7-8 জন জুনিয়র কনসালটেন্ট থাকে, তার আন্ডারে আবার 10-20 জন ফিজিওথেরাপিস্ট কাজ করে। তো এখন কনসালটেন্টের তো প্রেসক্রিপশন করে দিবে, দিলে সেটা ফলো করবে। ধরেন হচ্ছে ফিজিওথেরাপিস্টরা প্রেসক্রাইব করার সময়, মানে প্র্যাকটিস করার সময়, অ্যাপ্লাই করার সময়, এই কারণে মূলত প্রেসক্রিপশনটা লাগে। আর অ্যাসেসমেন্ট শিটটা লাগে কেন? অ্যাসেসমেন্টটা লাগতে হচ্ছে সে যে এত সমস্যার পরে আপনি যে ফার্স্ট কন্টাক্টলি তার প্রবলেম গুলো ফাইন্ড আউট করবেন, এই ফাইন্ড আউট করার জন্য অ্যাসেসমেন্টটা লাগবে। অ্যাসেসমেন্ট শিট দিয়ে আপনি ফাইন্ড আউট করবেন তার এই প্রবলেম, আপনার এই প্রবলেম অনুযায়ী তার গোল গুলা সেট করবেন এই জন্য। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, কারো কোনো প্রশ্ন আছে? কারণ প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা শেষ করতে চাই। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না থাকলে আমরা শেষ করতে চাই। আমার একটা কোশ্চেন ছিল টপিকস রিলেটেড উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলছিলেন যেটা, ওইটার জন্য আর কি। যদিও এটার সাথে সরাসরি না, এটা হচ্ছে আর এর ক্ষেত্রে আর এ টেস্টার এসসিসিপি, যেটা এনটিসিসিপি এর কথা বলছেন। এনটিসিসিপি, হ্যাঁ এনটিসিসিপি। এটা অনেক সময় দেখা যায় যে আর এর ফিচারের সাথে, আমার ক্লিনিক্যাল ফিচারের সাথে রোগীর অনেকটা দেখা গেল যে তার, আমি সাসপেক্ট করছি আর তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু তার আর এ টেস্ট নেগেটিভ আসলো। সেক্ষেত্রে এনটিসিসিপি দিলে তো নেগেটিভ, বা ওইভাবে ফিজিশিয়ানরা আলাদা ভাবে মনে করার কিছু আছে কিনা? কারণ এটা স্পেসিফিসিটি বা সেন্সিটিভিটি তো এসিসিপি দেখেন, বেশি। এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস, এনটিসিসিপিটা মূলত রিউমেটয়েড আর্থ্রাইটিসের টেস্ট, তাই না? তো এখন আপনি কিন্তু আর এ টেস্ট, আর এ টেস্ট আর এনটিসিসিপির মধ্যে তফাৎটা কি? আর এ টেস্ট এটা হচ্ছে একটা ফ্যাক্টর, এটা স্থিতি দেখে। আর এনটিসিসির ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রোটিন, তাই না? যে তার যে অ্যান্টিজেন এটা উপস্থিত আছে কিনা, অ্যান্টিবডি উপস্থিত আছে কিনা। তো এখন কথা হচ্ছে যদি আপনার আর এ নেগেটিভ হয়ে থাকে, আর ই নেগেটিভ হওয়ার পরে আপনি অধিকতর হচ্ছে নিশ্চয়তার জন্য অ্যান্টিসিসিপি করাইতে পারেন, কিন্তু এটা খুবই 100 জনের ক্ষেত্রে একজন রোগী হতে পারে, খুবই রেয়ার। সাধারণত রিউমেটয়েড আর্থ্রাইটিস এর আপনাদের মনে থাকার কথা, এই আর্থ্রাইটিস এর যদি একটা রিউমেটোলজিক্যাল একটা অ্যাসোসিয়েশন আছে বিশ্বজুড়ে, তাদের একটা কিন্তু ক্লাসিফিকেশন আছে। তো ওই ক্লাসিফিকেশনের গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনি অলরেডি নির্ণয় করে ফেলতে পারবেন যে এটা আসলে
আরএ নাকি অস্টিওআর্থ্রাইটিস না সেরোনেগেটিভ সেরোপজিটিভ ইত্যাদি ইত্যাদি আপনি অলরেডি ওখানে ডিফাইন করে ফেলতে পারবেন। তারপরে আপনি কনফার্মেশনের জন্য ধরেন আরএ দিলেন, দেওয়ার পরে আপনার সাথে মিললো না, আপনি অধিকতর কনফার্মেশনের জন্য দিতে পারেন। কিন্তু আপনি হয় যদি একদমই কনফার্ম চান তাহলে আপনি প্রথমে এনটিসিসিপি দিয়ে দেন, কিন্তু আপনি আরও দিতেছেন আবার এনটিসিসিপি দিতেছেন, বিষয়টা তো কন্ট্রাইন্ডিকেটেড, মানে একটা একটা বিপরীত হয়ে গেল। বুঝতে পারছি কথাটা? যদি সম্পর্কে কথা থাকে বলতে পারেন। বুঝাইতে পারছি যে প্রথমেই একটা রোগীকে দুইটা টেস্ট একসাথে দেওয়াটা এটা ভুল, ওই রকমের না, যৌক্তিকতা হ্যাঁ, না। যৌক্তিকতা নাই। এবং এটা দেখে আপনিও যদি একজন মেডিকেল পার্সন হন, আপনার কাছে কিরকম মনে হবে যে এইটা কেমন কথা, তাই না? জি, থ্যাংক ইউ। ঠিক আছে। যদি ক্রনিক পেশেন্ট হয়, হ্যাঁ, দীর্ঘ হয়, তখন হচ্ছে আপনি দুটো একসাথে দিতে পারেন। ক্রনিক পেশেন্ট হইলে তখন আবার একরকম বিষয়। আবার প্রথম দিকে রুগী আসার পরে রিউমেটয়েড আর্থ্রাইটিস আর্লি স্টেজ, আপনি যেটা বলছেন, এই আর্লি স্টেজে থাকলে রিউমেটয়েড আর্থ্রাইটিস যখন আর্লি স্টেজ থাকে তখন আপনার আসলে আরএফ নেগেটিভ, মানে আরএফ নেগেটিভ আসলেও সিসিপিএফ পজিটিভ আসে, এটা আর্লি স্টেজে। তা আপনার কাছে তো আর্লি স্টেজে রুগী আসতেছে না, আপনার কাছে যত রুগী আসবে সব রুগী আসবে দেখুন অনেক ঘোরাঘুরি শেষ করে, তাই না? আমরা যেটা বাস্তবে দেখি, তাই তো? জি হ্যাঁ, এরকমই হয়। কিন্তু একটা রুগী আমার এরকম ফেস করছি, তো এরকম আসছিল যেটা আরে দেখা গেছে নেগেটিভ। আমি ওই গাইডলাইন অনুযায়ী যে ডায়াগনোসিস ক্রাইটেরিয়ার হ্যাঁ, ভিতরে ফুলফিল ওই এটাই বললাম যে কিন্তু আর্লি স্টেজ যখন একদম ইনিশিয়াল স্টেজ থাকে, তখন আর্থ্রাইটিস এর একদম ইনিশিয়াল স্টেজ, তখন আপনার এই যে আরএ নেগেটিভ হয় কিন্তু সিসিএফ পজিটিভ। আপনার কাছে তো এই লেভেলে আসে না, কারণ আমাদের রুগী আসে অনেক জায়গা থেকে ঘুরে ফিরে, যতদিনে ক্রনিক হয়ে যায়। ক্রনিক হওয়ার পরে আপনি দুইটা একসাথে কি জন্য দিবেন? আপনি যদি নিশ্চিত চান আপনি এনটিসিসিপি দিয়ে দেন, এনটিসিসিপি দিয়ে নিশ্চিত হন। জি ঠিক আছে। জি ওকে, ধন্যবাদ ডক্টর সাইফুল। আমি আপনাদের সাথে লম্বা একটা সময় কাটালাম। আপনাদের কাজ যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দোয়া আছে, আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ডক্টর সাইফুলের কাছে হস্তান্তর করলাম। ধন্যবাদ।